গণপরিষদ নির্বাচন এনসিপির দলীয় বক্তব্য। জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার। আইন উপদেষ্টা বলেন, দেশে নির্বাচনকালীন সরকার বা জরুরি অবস্থা ঘোষণার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ নিয়ে কিছু গণমাধ্যমের সংবাদে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন। তবে এ ধরনের কোনো তথ্য নেই আইন উপদেষ্টার কাছে। তিনি বলেন, অন্য কোনো ধরনের সরকার গঠন বা জরুরি অবস্থা জারির মতো দেশে কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন, সংস্কার, বিচার নিয়ে এনসিপি সহ কয়েকটি দলের অবস্থান ভিন্ন হলেও তা দূর হয়ে যাবে বলে মনে করেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কাজ চলছে বলেও জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। দেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী দেশে এমন পরিস্থিতি স্বাভাবিক। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান বড় চ্যালেঞ্জ, তবে যে কোনো মূল্যে ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, বিএনপি ধ্বংসের অনেক ষড়যন্ত্র হয়েছে, তবে তা কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের এই ঢল। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রতিষ্ঠা বার্ষিকী সহ বিভিন্ন দিবসে দলের প্রতিষ্ঠাতা সমাধিতে শ্রদ্ধা জানাতেও বাধার মুখোমুখি হতে হয়েছে নেতাকর্মীদের। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন আর নেই কোনো বাধা। মুক্ত পরিবেশে শ্রদ্ধা জানাতে এসেছেন দলটির হাজারো নেতাকর্মী। বেলা ১১টায় সময় দেয়া হলেও এর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়া উদ্যানে জড়ো হন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের নানা স্তরের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল জানান, বিএনপি গণমানুষের দল, তাই বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র দলের কোনো ক্ষতি করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। তিনি আরও বলেন, দ্রুত নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ, হুমকির মুখে পড়বে গণতন্ত্র। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ৬ দিনের নানা কর্মসূচি নিয়েছে বিএনপি। নানা প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে এখন অনুকূল পরিবেশে পরিচালিত হচ্ছে বিএনপির রাজনৈতিক কার্যক্রম। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের প্রত্যাশা, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে বিএনপি, মানুষ ফিরে পাবে তার অধিকার, দেশে ফিরে আসবে গণতন্ত্র। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জিয়া উদ্যান, ঢাকা। প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের দেখা করার বিষয়টি সরকারকে স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদিকে দেশের সাম্প্রতিক সময়ের কিছু হামলার ঘটনা অতীতের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে বলেও মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন।
মাথার মগজ পর্যন্ত বের হয়ে গেছে। আমরা জানি যে কারা মাথায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে ঢাকাস্থ সাবেক চবিয়ান ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘটনার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহায়তা চাইলেও প্রশাসন নির্লিপ্ত ছিল বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সাম্প্রতিক হামলার ঘটনা অতীতের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেন মঞ্জু। ঢাকার একটি ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বা সেনাবাহিনী কেউ এগিয়ে যান নাই। আমি আজকে সচিবালয়ে গিয়ে শুনলাম তারা অভিমান করে বলেছেন, আমরা না গেলে দেখি আপনারা কিভাবে পরিস্থিতি সমাধান করেন। এটা কি কোনো রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মানুষের কথা হতে পারে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় আইন উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার বিচার চাওয়া ও নিন্দা জানানোর ঘটনায় উষ্মা প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপদ বোধ করা যাচ্ছে না। প্রধান সেনাপতি হঠাৎ প্রধান বিচারপতির সাথে দেখা করলেন কেন? কোনো জবাব আছে? কেউ বলেছে করে নাই, কেউ বলেছে করেছে, কোনো জবাব দেয়নি। কিন্তু এটা তো ঠিক, এই রকম ঘটনা এই দেশে এর আগে কখনো ঘটেনি। সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, ফলে সবার মধ্যেই সমস্যা এবং প্রশ্ন তৈরি হচ্ছে। এভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন এলাকায় বড় বড় সংকট তৈরি করে শেষ পর্যন্ত পুরো জাতিকে অন্ধকারে রাখা হচ্ছে কিনা সে প্রশ্ন রেখে মাহমুদুর রহমান মান্না বলেন, যদি সরকার দায়িত্ব পালন করতে না পারে তবে সবাইকে ডেকে বলা হোক। যদি সরকার দায়িত্ব পালন করতে না পারে সবাইকে ডেকে বলেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সময়ে মব সৃষ্টি করে কেউ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচন নিয়ে কোনো দায় নিতে রাজি নয় কমিশন। সোমবার নির্বাচন কমিশনে এসব কথা বলেন তিনি। এর আগে সিইসির সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি সমর্থন দেয় না তার দেশ। সোমবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল কারোর বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যাকবসন। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রকে নিয়ে নানা গুজব ও ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট করেন তিনি। বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, তবে তাদের লক্ষ্য ও অঙ্গীকার বুঝতে আমরা দলগুলোর সঙ্গে সাক্ষাৎ করি। বাংলাদেশের আগামী নির্বাচনে কোনো ফলাফলের প্রতি সমর্থন জানায় না যুক্তরাষ্ট্র সরকার। এটি পুরোপুরি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি। জানান, কোনো গুজব কানে না নিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি। আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি পর্যাপ্ত নয়, এমন কোনো দোষ নিতে কমিশন রাজি নয়। মব কালচার যেটা, এটা কীভাবে ইলেকশনের সময় তো এই ধরনের কোনো পার্টির উপরে যদি এরকম মব সৃষ্টি হয় তাহলে কী হবে? আমি বললাম, দেখেন, ইলেকশন তো এখনও দেরি আছে। তো ওই ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। মব সৃষ্টি যারা করতে চাইবে তারা আর সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। জ্যাকবসনের সঙ্গে বৈঠকে নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়ে আলোচনা করেছে কমিশন। তবে এটি একেবারেই বন্ধ করা সম্ভব নয় বলে জানান সিইসি। ওই কালো টাকার যে ব্যবহারটা যথাসম্ভব কমানো, এটা বন্ধ তার করতে পারবো না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন স্থগিত করা হাইকোর্টের আদেশ 1 ঘন্টারও কম সময়ে স্থগিত করেছে চেম্বার আদালত। ফলে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না। শিবির সমর্থিত জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে আজ এই ঘটনা ঘটে। ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হবে 9 সেপ্টেম্বর। প্রার্থীরা ব্যস্ত নির্বাচনী প্রচারে। এরই মধ্যে রোববার ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের একজন প্রার্থী ফাহমিদা আলম।
সোমবার দুপুরে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চে শুরু হয় শুনানি। এ সময় রিটকারীর আইনজীবী বলেন, ফরহাদ জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের পদধারী ছিলেন এবং তিনি অভ্যুত্থানের বিরোধিতা করেছেন। এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ না করেই আবার ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন। পাল্টা শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বিভিন্ন নথিপত্র তুলে ধরে আদালতকে জানান, ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য সঠিক নয় এবং তিনি জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1.5 ঘণ্টা ধরে বিস্তারিত শুনানি শেষে বিকেল 4টার দিকে 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হতে পারে। হাইকোর্টের স্থগিতাদেশের খবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। এর মধ্যেই ক্যাম্পাসের পরিস্থিতি তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালতে যান ঢাবির আইনজীবী। এরপরই হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেন আদালত। হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। হাইকোর্টের আদেশ 1 ঘণ্টারও কম সময়ের মধ্যে চেম্বার আদালতে স্থগিত করার এমন নজির খুবই কম বলে জানান আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থী ও বহিরাগতদের সংঘর্ষের জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হলেও হল ছাড়েননি বেশিরভাগ শিক্ষার্থী। সকাল 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশ অমান্য করেই ক্যাম্পাসে অবস্থান করছেন তারা। এদিকে প্রক্টরের পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যের ক্ষমা চাওয়া সহ 6 দফা দাবিতে সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রোববার শিক্ষার্থী ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। তবে প্রশাসনের নির্দেশনা প্রত্যাখ্যান করে সোমবার সকাল 9টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেয়ার মার্কেটে জড়ো হন। হল ছাড়ার নির্দেশ বাতিল, প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের বিচার সহ 6 দফা দাবি জানান তারা। বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখন যদি আমরা হল ছেড়ে চলে যাই তাহলে আমরা কিন্তু এই যৌক্তিক বিচারটা আমরা পাবো না, কিন্তু আমাদের এই বিচারটা আসলে পাওয়া উচিত। কারা হচ্ছে এই সন্ত্রাসীরা, কারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। প্রয়োজনে পুরো বিশ্ববিদ্যালয় লকডাউনের হুঁশিয়ারি দেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে স্টুডেন্টদের উপর হামলা চালানো হচ্ছে আমরা সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এরকম একটা ঘটনা ঘটেছে। একই কায়দায় আমাদের বাকিবিতেও এরকম একটা ষড়যন্ত্র চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বহিরাগতরা কিভাবে এসে স্টুডেন্টের উপর হামলা করে প্রক্টরিয়াল বডি থাকার পরে, তাদের এখানে গাফিলতি আছে অবশ্যই। এদিকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা বোধহয় এটা যেতে চাচ্ছে না এরকম। আমরা একটু প্রশাসন বা বিসিএস বা ইউনিভার্সিটি এখন জানেন যে ভ্যাকেন্ট হলে পরে এটা কিন্তু লোকাল প্রশাসনের ডিসপোজালে চলে যায়। তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে। রোববার বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা শিক্ষক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। এর পরপরই বহিরাগতদের হামলায় সাংবাদিক শিক্ষার্থী সহ 10 জন আহত হন। হামলার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে আজও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে সেনা ও পুলিশ সদস্যরা। মধ্যরাত পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটক হয়নি কেউই। এ ঘটনায় একে অন্যকে দুষছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর নীরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের পরিবেশ। ফাঁকা ক্যাম্পাস, টহলেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রামের অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙচুরে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের। 50-60 বছর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কোনোদিন এরকম ঘটনা হয় নাই। আজকে হঠাৎ মানে ঘটনা কি জন্য হয়েছে আমরা জানি না। এগুলা আমাদের বাড়ি ঘর ভাঙচুর করছে, এগুলা তো আমাদের প্রাপ্য ছিল না। আমরা তো
সাধারণভাবে বসবাস করতেছে। এখানে একটা কারেন্টের মিটার সব ভেঙেছিল, সবকিছু শেষ করে দিয়েছে। আমি চাই আমার সম্পূর্ণ ক্ষতিপূরণ চাই আমি। এদিকে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দল মত কোনো কিছু বিচার করার আমাদের কোনো কি সুযোগ নেই, কারণ যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ওপেন শিক্ষার্থীদেরকে কুপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ঘটনা তদন্তে রোববার রাতে 21 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 144 ধারা চলাকালে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে প্রো-ভিসি সহ অন্তত 200 জন আহত হন। শনিবার এক ছাত্রীকে মারধরের জেরে এ সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। 38 লাখ টাকা ঘুষ নিয়ে করদাতাকে নথি সরবরাহের অভিযোগে কর অঞ্চল 5-এর সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, জান্নাতুল ফেরদৌস মিতু কর অঞ্চলের সার্কেল 93-এর করদাতা সালাউদ্দিন আহমেদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, যার বিনিময়ে এই করদাতার আইনজীবীকে স্পর্শকাতর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড সরবরাহ করেছেন, যার মধ্যে রয়েছে পুরনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনালের আদেশ এবং অন্যান্য ডকুমেন্টস। সেজন্য সহকারী কর কমিশনারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারি কর্মসূচিতে যোগ দিতে নামিবিয়া যাওয়ার পথে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। রোববার বিকেলে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নামিবিয়ার অনুষ্ঠানে হাবিবুর রহমান সহ 11 জন কর্মকর্তার যোগ দেওয়ার কথা ছিল। বাকি 10 জন যাত্রা করলেও শুধু হাবিবুর রহমানকে থামিয়ে দেয় ইমিগ্রেশন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি দুর্নীতির অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারি বেসরকারি 26টি আর্থিক প্রতিষ্ঠান কর্মকর্তাদের নাম দুদকে পাঠায় অর্থ মন্ত্রণালয়। সেই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও দেওয়া হয়। 2024 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান হাবিবুর রহমান। কক্সবাজারের সেন্ট মার্টিন সমুদ্র উপকূল থেকে 3টি ট্রলার সহ 18 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। রোববার রাতে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া 3টি ট্রলারের মালিক হলেন আফসার, আবু তাহের এবং আলমগীর। সেন্ট মার্টিন জেটিঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম জানান, সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব এলাকায় মাছ ধরছিল জেলেরা। এই সময় 3টি স্পিড বোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। এ সময় নুরুল ইসলাম নামে এক জেলে আরেকটি ট্রলারের সহযোগিতায় পালিয়ে আসে। জেলেদের অপহরণের বিষয়টি কোস্টগার্ড ও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। গেল আগস্ট মাসে 10টি ট্রলার ও 63 জন জেলে অপহরণের শিকার হয়েছে বলে জানায় স্থানীয় ট্রলার মালিক সমিতি। ভিসা জালিয়াতিতে জড়িত থাকলে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র সরকার। যারা ভিসা জালিয়াতির সাথে জড়িত তাদেরকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। দূতাবাস আরও জানিয়েছে, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে। বিসিবির নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে শিগগিরই গঠন করা হবে 3 সদস্যের নির্বাচন কমিশন। সিলেটে ভার্চুয়াল বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিপিএল পরিচালনায় আইএমজির সঙ্গে 3 বছরের চুক্তি করেছে বিসিবি। গত মৌসুমে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটাররা
এনসিএল খেলতে পারবে কিনা সেটা নিশ্চিত করা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। বোর্ড সভার পর জানানো হয়েছে দেশের আম্পায়ারদের মনোনয়নে 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন অস্ট্রেলিয়ার সাইমন টাফেল। স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টিং ফার্ম হিসেবে আইএমজি-কে অ্যাপ্রুভ করা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।